লাস্ট আমাদের টিউজেই প্রিভিয়াস ইয়ার বল এবং কার্য থেকে 4 নাম্বার অবধি হয়েছিল। তো আমরা এখন আজকে 5 নাম্বার কোশ্চেন থেকে শুরু করলাম। তো 2015 এল দৈর্ঘ্যের একটি হালকা সুতোর এক প্রান্তে পাথর বেঁধে ও অন্য প্রান্ত স্থির রেখে একটি উলম্ব বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। সর্বনিম্ন বিন্দুতে পাথরটির দ্রুতি হবে, অপশনগুলি দেখো। এ নাম্বার √2gl - u²/2, বি নাম্বার √u² - 4gl, সি নাম্বার √u² - gl, ডি নাম্বার √2 ইন্টু ব্র্যাকেটের মধ্যে u² - gl। তো বৃত্তাকার পথের গতির ক্ষেত্রে দেখা যায় প্রথমে কণাটিকে এরকম বৃত্তাকার পথে এইভাবে ঘুরিয়ে উপরের প্রান্ত থেকে কণাটি নিচের প্রান্তে আসলো। তো যদি আমরা ধরে নিই দৈর্ঘ্যটি এত, আচ্ছা, এক প্রান্তে এবং অন্য প্রান্ত স্থির রেখে একটি উলম্ব বৃত্তাকার পথে ঘোরানো হলো। আচ্ছা, এই সরি এখানে বললো অ্যাকচুয়ালি এরকম, আমি দেখাচ্ছি। এই দড়ি দিয়ে একটা দড়ির সাহায্যে যদি একটা কোনো পিণ্ডকে বা বস্তুকে ঝোলানো হয়, তাহলে এটা যে ঘুরে এভাবে একবার ডান দিকে একবার বাঁ দিকে, তো সর্বনিম্ন বিন্দু হয় সাম্যাবস্থান, যেটা ধরলাম ও বিন্দু। ঠিক আছে, ও বিন্দুতে ওর ব্যাগটা কত হবে নির্ণয় করার জন্য বললো। তো আমরা ফর্মুলা তো জানি, এই v² = u² - u² + 2as। তো এখানে সবচেয়ে সর্বনিম্ন বিন্দুতে ওর দৈর্ঘ্যটা হবে দড়ির দৈর্ঘ্য, ক্যাপিটাল এল। ঠিক আছে, তো v² = u² - 2gl, যেহেতু জি সবসময় নিচের দিকে কাজ করে, আমরা বলেছিলাম জিটাকে মাইনাস ধরবো, তো -2gl, এখান থেকে এই ফর্মুলাটা আসলো। এবার ভি এর অ্যাকচুয়ালি দ্রুতি যখন আসবে তখন দুইটার মধ্যে পার্থক্য হবে। একটা হলো মানে এই প্রথম যেটা নিয়ে এসেছিল ইউ, তারপরে আরেকটা এখানে নিচে যেটা হয়েছিল ভি। তো ডেল্টা ভি বললাম, যদি ভি এর পার্থক্য বলি আমরা, তাহলে আচ্ছা একটু ক্লিয়ার করে দিই। বৃত্তাকার পথে গতির ক্ষেত্রে ভি - ইউ আমরা জানি, যেহেতু এই দেখো এখানে ব্যাগটা কোন দিকে, এই যে ভি যে ব্যাগটা সেটা উপর দিকে, আর ইউ যে ব্যাগটা সেটা হবে এখানে। তো এই দুইটার মাঝখান দিয়ে যাবে লব্ধি ব্যাগ। আমরা বলেছিলাম একটা কণা যখন ঘুরে, ধরলাম এরকম যদি যায়, তো এটাকে উপাংশে ভাগ করতে হয়। একটা হলো x অক্ষ উপাংশ, একটা হলো y অক্ষ উপাংশ। তো এখানে অলরেডি x অক্ষ উপাংশে ব্যাগটা আছে u, আর y অক্ষ উপাংশে ব্যাগটা আছে ভিটাই হলো আমাদের মানে ফাইনাল যে লাস্ট যে ব্যাগটা। তো এখানে এদের মধ্যে যেহেতু একটা মানে অ্যাঙ্গেল কত আছে 90 ডিগ্রি, আর এদের দুইটা দিক বিপরীত দিক হবে, তো তার জন্য আমরা মানে মাইনাস করলাম আর কি। তো মাইনাস করি আর যাই করি, এটার লব্ধির যে মানটা সেটা হবে √v² + u² - 2uv cos 90 ডিগ্রি। তো এখান থেকে যদি ফর্মুলা বসাই, √এর মধ্যে u² - ওই v² ভ্যালুটা বসিয়েছি, u² - 2gl প্লাস আবার u², আর প্লাস 2u, ভি এর ভ্যালুটা আবার বসালাম কত, যেটা আসলো আর কি, ভি √ওভার করে u² - 2gl ইন্টু 0, যেহেতু cos 90 ডিগ্রি ভ্যালুটা 0 হয়ে যায়। তো আমরা এখানে v + u করো বা v - u করো, যেহেতু আমরা মানে একটা পজিটিভ একটা x অক্ষ বরাবর আর একটা y অক্ষ বরাবর ধরে নিয়েছি, যে এটার ইফেক্টিভ মানে লব্ধি যে ব্যাগটা, একটা থেকে একটা মাইনাস হবে, বড়টা থেকে ছোটোটা মাইনাস হবে। তো প্লাস করেও আনসার সেমই হবে, কারণ এখানে দেখো cos 90 ডিগ্রি ভ্যালুটা আলটিমেটলি 0 আসে। অ্যাকচুয়ালি অ্যাঙ্গেলটা দিয়েই ফর্মুলাতে প্লাসই হওয়ার কথা, ওই দুইটা
দিক আলাদা বলে আমরা এটাকে প্লাস মাইনাস বসালাম, প্লাস মাইনাস না বসালেও চলে, প্লাস বসালেই চলে। তো ইউ স্কোয়ার মাইনাস ফর্মুলা যদি বসাই তো এখান থেকে এই জায়গাটা পুরোটা জিরো এসে পড়বে। তো বাকি যে পার্টটা দেখো, ইউ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার মানে কত হবে, 2u স্কোয়ার মাইনাস 2gl। তো এখান থেকে রুট ওভার যদি 2টা কমন নাও তাহলে কত আসবে, আলটিমেটলি ইউ স্কোয়ার মাইনাস gl। তো এটাই হলো আমাদের আনসার ডি নাম্বার অপশান। কোশ্চেনটা অনেকটা ট্রিকি ছিল, এটা যদি আমরা করে না যাই তাহলে আনসার করতে অনেকটা প্রবলেম হবে। এর জন্যই প্রিভিয়াস ইয়ার মানে যতটুকু সম্ভব প্র্যাকটিস করে যাওয়াটা উচিত এক্সামে। তো 5 নাম্বার কোশ্চেনটা আশা করি বোঝা গেল। তারপরে 6 নাম্বার, ক্যাপিটাল এল দৈর্ঘ্য এবং কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে L1 ও L2 দৈর্ঘ্যের দুটি খণ্ডে এমনভাবে ভাগ করা হলো যে L1:L2 ইকুয়াল টু কত হবে, 2:1। L1 এর স্প্রিং ধ্রুবক কত হবে? তো আমাদেরকে বলেই দিল দুইটা স্প্রিং আছে, একটা L1 আর একটা হবে L2 দৈর্ঘ্য। আমরা জানি বল আর সরণ পরস্পর সমানুপাতিক, F প্রপোর্শনাল টু X, ঠিক আছে, F প্রপোর্শনাল টু X হয়। তো এখান থেকে F ইকুয়াল টু জানি আমরা কত আসে, KX আসে, যেখানে কেটা হবে বল ধ্রুবক। তো এখানে দেখাই যায় যদি আমরা পুরোটাকে একটা সংস্থা ভাবি তাহলে মোট দৈর্ঘ্যটা হবে L ইকুয়াল টু হবে L1 প্লাস L2, আর ওরা L1 আর L2 অনুপাত দিয়ে দিয়েছে কত হবে, 2:1। তো এখান থেকে আমরা একটা কাজ করি, F প্রপোর্শনাল টু যেহেতু KL, এখান থেকে K1/K মানে লব্ধি বল ধ্রুবক, আর K2/Kটা বার করি। তো K1 এর ভ্যালুতে আসবে, মানে যেহেতু অ্যাকচুয়ালি K প্রপোর্শনাল টু K ইকুয়াল টু আসবে F/X, তার মানে K আর X ব্যস্তানুপাতিক সম্পর্কযুক্ত, 1/X হবে, ঠিক আছে। তো যেখানে K1 আসবে তার নিচের ডাইরেকশানে L1 আসবে, ঠিক আছে। আর নিচে আছে K1, মানে আমি দেখাচ্ছি এভাবে, ধরো এখানে K1 আছে, নিচে হবে K। তো K1-এর সাথে কে ছিল, L1টা উপরে না হয়ে K1-এর সঙ্গে না হয়ে L1টা চলে যাবে নিচে, আর K এর সাথে লব্ধি কে ছিল, K1 প্লাস K2 মানে L1 প্লাস L2। মোট স্প্রিং যদি ধরি, মোট স্প্রিংয়ের দৈর্ঘ্যটা কত হবে, L1 প্লাস L2, কে এর সাথে না হয়ে উপরে চলে যাবে L1 প্লাস L2। এই হলো আমাদের মানে প্রসেসটা আর কি। প্রথম প্রসেসটাতে K1/K2 আসলো L1 প্লাস L2 ডিভাইডেড বাই L1, আর K2/K এর ভ্যালুটা আসলো L1 প্লাস L2 ডিভাইডেড বাই L2। তো এখান থেকে K1 এর ভ্যালু আসলো K ডট L1 প্লাস L2 ডিভাইডেড বাই L1, আর K2 এর ভ্যালুটাও আসলো অনুরূপে, ঠিক আছে। তো এক্সামে তো এত কিছু করতে হবে না, জাস্ট K1 ইকুয়াল টু হয় মোট বল ধ্রুবক K মাল্টিপ্লাইড বাই মানে মোট যে দৈর্ঘ্যটা L1 প্লাস L2 ডিভাইডেড বাই L1 যেটা বললো, মানে এক নাম্বারটা উপরে থাকলে K এর ক্ষেত্রে Lটা হয়ে যায় নিচে। সেমভাবে দেখো K2 আছে উপরে, L2 চলে যাবে নিচে, আর বাকি সব সেম থাকবে, K ইন্টু L1 প্লাস L2 থাকবে। তো এখান থেকে যদি আমরা ফর্মুলা বসাই, ফর্মুলা বলতে আর কি, মানে সিম্পলিফাই যদি করি, সিম্পলিফাই করলে আমরা পাচ্ছি এখানে এই যে এটাকে যদি ভাঙাই L1/L1 কত হবে, 1 প্লাস L2 বাই এই যে এখানে K, এই দেখো এই জায়গাটা L1 প্লাস L2 ডিভাইডেড বাই L1 আছে, তো L1 প্লাস L2/L1 ভাঙানো আর কি। তো আমরা যদি এভাবে ব্রেকডাউন করি 1 প্লাস L2/L1, ওই পারেও পাবো সেম K ইন্টু L1/L2 প্লাস L2/L2 হয়ে যাবে 1, ঠিক আছে। তো এভাবে করে আমরা K1 এর ভ্যালুটা পাবো আলটিমেটলি 3/2 K, কারণ L1:L2 দিয়েছিল 2:1। তো যদি L2/L1 হয় তাহলে হবে 1:2। যদি বসাই আনসার হবে আমাদের যেটা কোশ্চেন করলো, কি করেছিল, L1 এর স্প্রিং ধ্রুবক কত হবে, L1 এর স্প্রিং ধ্রুবক এখানে বাম দিকে এসে বললো 3/2 K। আনসার খুঁজে বার করো 3/2 K কোথায় আছে, আনসার হবে ডি নাম্বার অপশান। তো এরকমই কিছু ট্রিকি টাইপ কোশ্চেন আসছে এখন এক্সামগুলিতে। তো সুতরাং মানে বল ধ্রুবক থেকেও এতটা মানে এতটা লেভেল গিয়ে কোশ্চেন আগে এত বেশি একটা আসেনি। তো এখন
যেহেতু আসছে মানে 2015 থেকে শুরু হয়েছে আসা, তার জন্য আমাদের করতে হবে এগুলি। তো 2012তেও এতটা হাই লেভেল আসেনি, ডাইরেক্ট কোশ্চেনই এসেছিলো। তো এখন তো 2025-এর জন্য 26-এর জন্য পড়তে হবে, সুতরাং আমাদেরকে লেভেল একটু বাড়াতে হবে। তারপরে যে কোশ্চেনটা 7 নম্বর 2016, 19 কেজি ভরের একটি স্থির বোমা ফেটে 3 কেজি এবং 16 কেজি ভরের দুটি অংশে বিভক্ত হয়ে গেল। আচ্ছা, তারপর যদি ছোট অংশটির গতিবেগ 16 মিটার পার সেকেন্ড হয়, তবে বড় অংশটির শক্তি হবে, গতিশক্তি বললো। আচ্ছা, এখানে প্রথমে আমাদের এই ভরবেগের সংরক্ষণ সূত্রের কথা মনে রাখতে হবে। বোমাটা ছিল বড় বোমা, এটা ভেঙে দুটো টুকরো হলো। তো আমরা বলেছিলাম আগে যেমন পড়েছিলাম, ক্যাপিটাল এম ভেঙে যদি M1 প্লাস M2 হয়, তাহলে ভরকে সৃষ্টিও করা যায় না, ধ্বংসও করা যায় না। ভর সংরক্ষণ সূত্র অনুসারে এরকম থাকে। আর প্রাথমিকভাবে বোমাটা স্থির, তাহলে ভরবেগের কথা যদি বলো এরকম M×0 আসবে। আর প্রথম বোমাটার বেগ যদি V1 হয়, তাহলে M1 V1, আর এটা হবে M2 V2। আচ্ছা, তো এখানে ওই যে যেমন বললাম 19 কেজি ছিল প্রথম বোমাটার, প্রথম ভর ছিল কত 19 কেজি, 19×0, কারণ এটা স্থির অবস্থা ছিল। তারপরে ব্যাগ পেলো প্রথম পার্টটা, প্রথম টুকরোটা কত পেলো 16 মিটার পার সেকেন্ড। এই যে দেখো 3 কেজি 3×16 মিটার পার সেকেন্ড প্লাস 16 কেজি ইন্টু ভি, জানি না দেখে ভি ধরলাম ব্যাগটা। তো এখান থেকে ভি এর ভ্যালু আসলো কত -3 মিটার পার সেকেন্ড। এবার যেহেতু আমাদেরকে গতিশক্তি বার করতে বললো, হাফ mv² ফর্মুলা, হাফ ভরটা কত ছিল সেকেন্ডটার 16 কেজি, আর ব্যাগটা এখন কত পেলাম 3 মিটার পার সেকেন্ড। তো মাল্টিপ্লাইড বাই 3², তাহলে কত আসবে 8×9 72 জুল। তো আমাদের এটার আনসার আসবে ডি নাম্বার। ঠিক আছে, তো তারপরে কোশ্চেনটা 8 নাম্বার, ক্যাপিটাল এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি তারের উপর এফ বল প্রয়োগ করে তারের দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ স্মল এল হলে সংশ্লিষ্ট কৃতকার্যের পরিমাণ। তো কৃতকার্যের পরিমাণ আমরা যদি সিম্পল ফর্মুলাটা মনে করি ক্লাস 11-এর, কৃতকার্য গড় বল ইন্টু সরণ হয়, যেটা আমরা স্প্রিং ধ্রুবক বার করার জন্য করেছিলাম সবসময়। প্রথমে স্প্রিংয়ের উপরে বল দিয়েছিলাম 0, তারপরে লাস্টে বলটা ধরেছিলাম কত এফ, তাহলে 0 + f ডিভাইডেড বাই 2, প্রাথমিক প্লাস অন্তিম ডিভাইডেড বাই 2, মাল্টিপ্লাইড বাই সরণটা স্মল এল বলেছে, তাহলে FL/2। এটা একদম ইজি কোশ্চেন ছিল 2016। ঠিক আছে, এরকম টাইপ কোশ্চেন এখন আসলেও আসতে পারে, তবে খুব বেশি একটা আসে না। যাই হোক, ইজি ছিল। তো তারপর একটা 2016 9 নম্বর, যে সর্বনিম্ন বল প্রয়োগ করলে একটি 5 কেজি ভরের ঘনাকৃতি বস্তুকে একটি খাড়া দেওয়ালের গায়ে চেপে ধরে রাখা যায়, তার মান পারস্পরিক ঘর্ষণ গুণাঙ্ক দিয়ে দিয়েছে 0.5। তো 2.5 কেজি ওয়েট, বি নাম্বার অপশান, 25 কেজি ওয়েট, সি নাম্বার অপশান, 10 কেজি ওয়েট, ডি নাম্বার অপশান 50 কেজি ওয়েট। তো আমাদেরকে বললো একটা ওয়াল আছে এরকম, ওই ওয়ালের গায়ের মধ্যে ধরো এম ভরের একটা বস্তুকে আমরা চাপা দিয়ে ধরে রাখলাম। যেভাবে হয়, ধরো কোনো একটা বক্স আছে আমার কাছে, কাঠের টুকরো আছে, কাঠের টুকরোকে জোর করে চেপে কোনো একটা ওয়ালের মধ্যে ধরে রাখলাম। তাহলে এর মধ্যে প্রথমত হলো ওয়ালটা একটা বল দেবে, এটা এন ধরে নিলাম, লম্ব বল যেটা আমরা বলি। আর যেহেতু এখানে ঘর্ষণ আছে বলছে, তার জন্য mg হবে নিচে, অভিঘর্ষজনিত বল। অভিঘর্ষের বিপরীতে কাজ করবে ঘর্ষণ, মানে অভিঘর্ষ এটাকে নিচের দিকে টানছে, আর ঘর্ষণ বলটা চাইছে এটাকে উপরের দিকে যাতে উঠানো যায়, যেহেতু আমি এভাবে বল দিচ্ছি। তো এখানে এই যে ঘর্ষণ বলকে বস্তুটির ওজনের সমান হতে হবে যদি ব্লকটি স্থির রাখতে হয়। যদি এখানে তো কোশ্চেনে বলেই দিল ব্লকটি স্থির থাকবে, তাহলে উপর থেকে প্রযুক্ত বল আর নিচের থেকে প্রযুক্ত বল পরস্পর কী হবে সমান, তাহলে Fs = mg হবে। ঘর্ষণ বলটা বস্তুর ওজনের সমান হতে হবে, আর ক্যাপিটাল এফ আর এন এর মানটা সমান হতে হবে। যে বলটা আমি দিলাম সেই বলটার সঙ্গে লম্ব বলটাও সমান হতে হবে ওয়ালের। ঠিক আছে, তো এখান থেকে ঘর্ষণ বলের মান তো আমরা জানি, F = হয় কি μ×n মানে ক্যাপিটাল এনটা হলো লম্ব বল, জেনারেলি হয় mg। ঠিক আছে, তো এখানে ওরা বললো Fs, যেটা আমি দিলাম। তো Fs এর মানটা যেটা চাইলো
কি দেওয়ালের গায়ে চেপে রাখা তার মান মানে যে সর্বনিম্ন বল যে বলটা আমি প্রয়োগ করব সবসময় এনটা হলো মানে এন এর মানটা তো আমি যে বলটা প্রয়োগ করলাম সেটার সাথে সমান, আগেই বলে দিলাম এন এর মানটা এফ এর সাথে সমান, আগে থেকে বলে দিলাম। তো এখানে এফ ইকুয়াল টু এন ইকুয়াল টু এফ হবে। তো আমার এফ যদি বার করতে হয়, এফ ইকুয়াল টু ফর্মুলা কী দিয়েছে ওরা, এমজি নাকি? তো এখান থেকে মিউও ছিল, তো এখান থেকে এফ ইকুয়াল টু কত আসবে, এমজি ডিভাইডেড বাই মিউ করে দেখো কত আসে। তাহলে 5 ইন্টু জি এর ভ্যালুটা 10 ধরে নিয়ে এন্ট্রান্সের জন্য বলেছিলাম 10 ডিভাইডেড বাই 0.5, তাহলে কত আসছে 100 নাকি? ও জি 100 কেজি যখন আসবে এটাকে আবার মানে 10 দিয়ে যদি অ্যাকচুয়ালি জিটা রাখার কথা ছিল, জিটা যদি রেখে দিতাম আমরা তাহলে কেজি ওয়েট বলা যায়। হ্যাঁ, তাহলে এম ডিভাইডেড বাই মিউ যে ভ্যালুটা আসবে মানে জি এর ভ্যালুটা 10টা না লিখলেও চলতো, 10টা না লিখলে কত আসে দেখো আনসার, 5 কেটে যাবে 10 আসবে, 10 কেজি ওয়েট হবে আমাদের আনসার। ওয়েট মানে হলো জি দিয়ে মাল্টিপ্লাই, ডাব্লিউটি যেটা দিয়েছে এটা জি দিয়ে গুণ করতে হবে। তো আমাদের আনসারটা আসবে সি নাম্বার অপশান, 10 কেজি ওয়েট। ঠিক আছে, আশা করি মোটামুটি বোঝা গেছে। ঠিক আছে, আর যদি আনসারটা নিউটনে বলতো তাহলে ওই জি এর ভ্যালুটা আমাদের বসাতে লাগতো। ঠিক আছে, 10 বসাতে লাগতো, তারপরে যেটা আসতো সেটাই আমরা লিখে ফেলতাম। তারপরে যে কোশ্চেনটা দেখো যা দিল 10 নম্বর কোশ্চেনটা দিল, একজন মোটরসাইকেল আরোহী 134 ফুট ব্যাসার্ধের অনুভূমিক বৃত্তাকার রাস্তায় 72 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে চলমান, গতিশীল অবস্থায় উলম্ব অক্ষের সঙ্গে মোটরসাইকেলটির নতিকোণ হবে। তো সাইকেল আরোহীরটা আমরা অলরেডি পড়িয়েছিলাম, থিতার ফর্মুলাটা মুখস্থ করলেই হয়, tan থিতা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। এটার প্রুফটা এখন আর করানো সম্ভব না যেহেতু এন্ট্রান্স। তো থিতা ইকুয়াল টু হবে tan ইনভার্স ভি স্কোয়ার বাই আর জি। ভি এর ভ্যালুটা বসাও, ভি এর ভ্যালুটা যেহেতু 72 কিলোমিটার পার আওয়ার দিল, আমরা বলেছিলাম 5/18 দিয়ে যদি মাল্টিপ্লাই করো, 5/18 দিয়ে মাল্টিপ্লাই করলে যেটা আসবে 4 5 20 মিটার পার সেকেন্ড আসবে। ঠিক আছে, তো এখানে 20 মিটার পার সেকেন্ড আসলো, আর 1 ফুটের ভ্যালু হয় 0.305 মিটার। তো এখানে 134 ফুট দিয়েছে ব্যাসার্ধের মানটা, তো 134 ইন্টু 0.3 লিখলেও চলে। তো এখানে যদি সবগুলি ভ্যালু পুট করো, ভি স্কোয়ার মানে 20 ইন্টু 20 400 ডিভাইডেড বাই 134 ইন্টু 0.3 ইন্টু 10, যদি মাল্টিপ্লাই করো একবারে লাস্ট অব্দি আসবে 400/404 402। এটা প্রায় একের সমান, মানে দুটোটা প্রায় কেটে যায়, 400 আর 402 প্রায় একই কথা। এর জন্য 45 ডিগ্রি, অলমোস্ট 45 ডিগ্রি আনসার আসবে। দেখো 45 ডিগ্রি থেকে বেশিও নেই, খুব বেশি একটা কমও নেই, অনেক বেশি 60 ডিগ্রি অনেক বেশি মানটা, আর 30 ডিগ্রিও অনেক কম। আমাদের আনসার আসবে 45 ডিগ্রি। ঠিক আছে, 45 ডিগ্রি। তারপরে কোশ্চেনটা 11 নম্বর, অনুভূমিক তলে রক্ষিত 10 কেজি ভরের একটি ঘনকের উপর 100 নিউটন অনুভূমিক বল প্রয়োগ করা হলো। বস্তু ও তলের মধ্যে গতি ও ঘর্ষণ গুণাঙ্ক 0.5 হলে বলের প্রভাবে ঘনকটির ত্বরণ হবে। আচ্ছা, ঘরের মধ্যে একটা এরকম ঘনক পড়ে আছে, ঠিক আছে, যার কেজি দিল 10 কেজি, 10 কেজি এরকম দিল। এটাকে আমরা বাম দিক থেকে বল প্রয়োগ করব, কত নিউটন, 100 নিউটন বল প্রয়োগ করব, এটা সামনের দিকে এগিয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি এফবিডি ডায়াগ্রামের মাধ্যমে হয়, নিচের দিকে বল প্রয়োগ হবে কত, এমজি। ঠিক আছে, আর উপর থেকে যদি এটা নিচের দিকে যায়, নিচের দিকে গেলে পাওয়ার কার বেশি হবে, এমজির পাওয়ার বেশি হবে, মানে নিচেরটার পাওয়ার বেশি হবে। উপর একটা লম্ব বল হয় এন, যেটা আমরা দেব। তাহলে এফ ইকুয়াল টু মানে যেটা বার করতে বললো, এফ ইকুয়াল টু হবে এই যেটা দিলাম 100 মাইনাস ওই ঘর্ষণ বলটা মাইনাস করতে হবে। ঘর্ষণ বল তো আমরা জানি মিউ ইন্টু এমজি। এম এর ভ্যালুটা এখানে দেওয়া আছে, ভরের ভ্যালুটা দেওয়া আছে 10, বলছি অ্যাকচুয়ালি এটাকে যদি ফিগার আপ করি, এম, ঠিক আছে, এটা যাচ্ছে নিচের দিকে, যদি নিচের দিকে আমি বল প্রয়োগ করি উপরের দিকে ঘর্ষণ বল কাজ করবে অবশ্যই। তাহলে আমরা স্মল এফ ঘর্ষণ বল ধরলাম, আর এটাকে ধরলাম এফ। যেহেতু নিচের দিকে যাচ্ছে ক্যাপিটাল এফ এর মানটা বড়, ঠিক আছে, এফ মাইনাস স্মল এফ ঘর্ষণ বল ইকুয়াল টু আসবে এম এ, যেটা আমরা
বার করব। তো যেহেতু বার করতে বললো, তাহলে এম এ ইকুয়াল টু কী আসবে, মানে স্মল এফ তো এম এর ভ্যালুটাই আমরা বার করব। ক্যাপিটাল এফটা কত দিল, 100 নিউটন আমরা বল প্রয়োগ করলাম, মাইনাস মিউর ভ্যালু, আচ্ছা মিউ ইন্টু এম জি হয়, এম জি জেনারেলি লম্ব বলটা হয়। তো এখানে 100 মাইনাস মিউর ভ্যালুটা কত দিয়েছে, 0.5 মাল্টিপ্লাইড বাই 10 ইন্টু 10। তো আনসার আলটিমেটলি কত আসবে, 100 মাইনাস 50, 0.5 মানে তো হাফ, 50 মানে আনসার আসবে অ্যাকচুয়ালি 50 নিউটন। আর এখানে আমাদেরকে বড়টা বার করতে বলেনি, বলেছে এটা কত হবে, তাহলে এ ইকুয়াল হবে 50 ডিভাইডেড বাই 10 কেজি, তাহলে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসবে, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাই হবে আমাদের আনসার, অপশন নাম্বার বি। ঠিক আছে, তারপরে 12 নম্বর কোশ্চেন, একটি খেলনা বন্দুকের স্প্রিংয়ের বল ধ্রুবক কে স্প্রিংটিকে এক্স দূরত্বে সংকুচিত করে এম ভরের গুলিকে খাড়া উপরের দিকে ছুটলে গুলিটি সর্বোচ্চ যে উচ্চতা উঠবে তার মান হবে কে এক্স স্কোয়ার বাই এম জি, কে এক্স স্কোয়ার। এটাকে এক্সট্রা করে স্টার দিয়ে রাখো, 2017। এটা কমসে কম টিভিজিতে 3 থেকে 4 বার রিপিট হয়েছে। 2022-এও সেম কোশ্চেনটা এসেছে, একদম ক্লিয়ার কাট। এই কোশ্চেনটা এক্সট্রা করে মার্ক করে রাখো, এটা ভালো করে পড়ে যাবে, 5 স্টার মার্ক দিয়ে রাখো। তো এটার ফান্ডাটা হলো, এটাও সেম, যদি করে না যাও, মানে প্র্যাকটিস করে না যাও, একবার হলেও দেখে যেতে হবে, না হলে আনসার করাটা টাফ হয়ে যাবে। স্প্রিংয়ে সঞ্চিত শক্তি ইকুয়াল টু কী হয়, স্থিতিশক্তি আমরা পড়েছিলাম। তো স্প্রিংয়ে সঞ্চিত শক্তিকে কীভাবে ব্যবহার করি, গড় বল ইন্টু দূরত্ব সরণ। গড় বল ফর্মুলাটা কী ছিল, এফ প্লাস 0 ডিভাইডেড বাই 2। এফের ভ্যালু কী ছিল, কে এক্স, তাহলে কে এক্স বাই 2 হবে আমাদের গড় বল, আর সরণটা অলওয়েজ এক্স হয়, তাহলে হাফ কে এক্স স্কোয়ার ইকুয়াল টু এম জি এইচ। দেখো কাটাকুটি গিয়ে এইচের ভ্যালুটা আসছে কে এক্স স্কোয়ার বাই 2 এম জি, এটা মুখস্থই করে রাখো পুরোপুরি, এটা অনেকবার এসেছে। তারপরে 13 নাম্বার, কোনো ইঞ্জিনের ক্ষমতা 1 কিলো ওয়াট হলে 50 কেজি ভরের একটি বস্তুকে 40 মিটার উপরে তুলতে ইঞ্জিনটি যে সময় নেবে তা হলো, জি এর ভ্যালু দেখো ওরা দিয়ে দিয়েছে অলরেডি, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো ক্ষমতা পি ইকুয়াল টু ফর্মুলা আছে কৃতকার্য বাই সময়। তো কৃতকার্য ইকুয়াল টু জানি বল ইন্টু সরণ ডিভাইডেড বাই সময়। সরণ বাই সময়কে আমরা আবার কি বলতে পারি, ব্যাক বলতে পারি। এখানে ব্যাক বলার দরকার নেই, আমরা এফ এর ভ্যালুটা বসিয়ে দিই এম জি এস। আর এটা তো পড়েছিলাম স্থিতিশক্তি ইকুয়াল টু কি এম জি এইচ। ঠিক আছে, তো ক্ষমতার ভ্যালুটা দিয়ে দিয়েছে 1000, আর এম এর ভ্যালু ভরের ভ্যালু দিয়ে দিয়েছে 50, জি এর ভ্যালু 10, আর টি এর ভ্যালুটা আমাদেরকে বার করতে হবে। এস এর ভ্যালু সরণ দিয়েছে 40 মিটার, তো এখানে সিম্পলি টিটা উপরে চলে যাবে, 1000টা চলে যাবে নিচে। ঠিক আছে, তো 1000 দিয়ে যদি ভাগ করি আনসার আসবে 20 সেকেন্ড। এটা একটু ভালো করে, মানে এটা কার্যশক্তি ক্ষমতা থেকে একদম ডাইরেক্ট কোশ্চেন বলা যায়, মানে তেমন কোনো কাজ করার কোনো দরকার নেই। তারপরে 14 নম্বর যে কোশ্চেনটা, এটি স্থির লিফটের ভেতরে থাকা ওজনমাপক যন্ত্রের উপর দাঁড়িয়ে থাকাকালীন যন্ত্রের পাঠ 490 নিউটন। লিফটটি 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সহ ঊর্ধ্বমুখী হলে ওই যন্ত্রের পাঠ কত হবে। অ্যাকচুয়ালি যন্ত্রের পাঠটা হয় মানে মাঝখানেরটা আর কি, যেটা রেজাল্ট আসে আমাদের। তো না, এনটা হলো লম্ববল, সেটা হলো আমাদের যন্ত্রের পার্ট। তো এখানে বলাই যাচ্ছে লিফটটি উপরে উঠছে, তার মানে কার পাওয়ার বেশি, এনের পাওয়ার বেশি। তাহলে যদি আমরা বলি, এই যে এখানে মুক্ত বস্তু চিত্র থেকে যদি বলি এন মাইনাস 490, মানে উপরেরটা মাইনাস নিচেরটা ইকুয়াল টু পাবো এম এ। তো এম এর ভ্যালু এখানে এন, ক্যাপিটাল এন এর ভ্যালুটা আমাদের জন্য অজানা, তো এন ইকুয়াল টু হবে 490 প্লাস 50 ইন্টু 5, যেহেতু ত্বরণ দিয়ে দিয়েছে 5 আর 50 কেজি ভর, তো এখানে যোগ যদি করি 740 নিউটন আসছে। আর আমাদেরকে এখানে বলেছে পাঠ কত হবে, তো এখানে তো আচ্ছা হ্যাঁ 740 নিউটন আনসার হবে ডি নাম্বার অপশন, একদম ইজি ছিল। আর এগুলি এতটা করতে হবে না, এগুলি লাগবেই না, এই পার্টটা লাগবে না। ঠিক আছে, তো ডাইরেক্টলি কোশ্চেন আর আনসারটা এসে পড়লো। 15 নাম্বার কোশ্চেন, একটি নির্দিষ্ট স্থান থেকে একটি বন্দুক থেকে সম্ভাব্য সকল দিকে অসংখ্য গুলি ছোড়া হলো, তারা ভূপৃষ্ঠের যে জায়গায় জুড়ে পড়বে তার ক্ষেত্রফল। এটাকে একটু স্টার দিয়ে রাখো, এটা একটু টাফ টাইপ কোশ্চেন। বললো তুমি যখন ধরো
মানে বন্দুক, তো ধরো অনেকজন আর্মি একসাথে দাঁড়িয়ে এক জায়গাতে দাঁড়িয়ে বললো ওদেরকে চারোদিকে তোমরা গুলি করো একই অ্যাঙ্গেল করে, ঠিক আছে? ধরো এরকমভাবে এই মাঝখানটাতে কিছু আর্মিকে দাঁড়া করালো, বললো যে তোমরা এভাবে 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 গুলি করো, এবং সবাদের রেঞ্জ মানে গুলির রেঞ্জটা অ্যাঙ্গেলটা সেম করে দিল। তাহলে দেখবে একটা গোলাকার জায়গার মধ্যেই গুলিগুলি সবগুলি পড়বে। ওই গোলাকার জায়গার মানে ক্ষেত্রফলটা, মানে বৃত্তের ক্ষেত্রফলটা বার করতে বললো আর কি, যে জায়গাটার মধ্যে পড়বে, মানে হলো অ্যাকচুয়ালি বললো আমাদেরকে পাই আর স্কোয়ার বার করার জন্য। তো এখানে কোশ্চেনটা অনেকটা বোঝার আছে। আগে আমাদেরকে রেঞ্জ বার করতে হবে, মানে গুলিটা কত দূরত্ব অবধি যাবে। পাল্লা যেটা, পাল্লার ফর্মুলা বিস্তার বা পাল্লার ফর্মুলা কী ছিল? ক্যাপিটাল আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। তো যেহেতু সর্বোচ্চ মানে সবচেয়ে সম্ভাব্য, আচ্ছা যে জায়গা জুড়ে সম্ভাব্য সকল দিকে তো বললো একটি নির্দিষ্ট স্থান থেকে, এখানে মনে রাখবে যদি কিছু না বলে তাহলে সবচেয়ে ম্যাক্সিমাম দূরত্বটা, মানে রেঞ্জ মানে সবচেয়ে রেঞ্জের মানে বিস্তারের সবচেয়ে বেশি ভ্যালুটা নেবে আর কি। তাহলে রেঞ্জের ভ্যালুটা আমরা বলেছিলাম যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ফেলি তাহলে আমাদের বিস্তার সবচেয়ে বেশি হয়, মানে অনুভূমিক দিকে একটা বস্তু সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করে। তো 45 ডিগ্রি যদি হয়, সাইন 2 ইন্টু 45 ডিগ্রি 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি ভ্যালু হয়ে যাবে 1। তো ইউ স্কোয়ার বাই জি হবে আমাদের সবচেয়ে সর্বোচ্চ অতিক্রান্ত দূরত্ব। আর দূরত্বটা মনে রাখবে বৃত্তাকার পথে জাস্ট ব্যাসার্ধটা অতিক্রম করে, মানে লোকটা দাঁড়িয়ে আছে এখান থেকে যখন মারবে তো এটা ওই বৃত্তাকার যে পথটা তৈরি হবে ওটার ব্যাসার্ধ নির্ণয় করা হলো। আমাদের আরটা অ্যাকচুয়ালি ব্যাসার্ধকে রিপ্রেজেন্ট করছে। তো বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর স্কোয়ার, পাই ইন্টু আর ভ্যালু তো পেলাম ইউ স্কোয়ার বাই জি, ভ্যালু পুট করে দাও পাই ইউ টু দি পাওয়ার 4 বাই জি স্কোয়ার। আনসার হবে অপশন নাম্বার বি, ঠিক আছে? আশা করি কোনো প্রবলেম নেই। তারপরে আমাদের 16 নম্বর যে কোশ্চেনটা সেটা একটু পড়ো, দেখো কি বললো। 16 নম্বর বললো এম ভর এবং ক্যাপিটাল আর ব্যাসার্ধের একটি সরু বৃত্তাকার রিং ভি অনুদৈর্ঘ্য গতিবেগে একটি মসৃণ অনুভূমিক তলে গড়িয়ে চলছে। এ তন্ত্রের গতিশক্তি হলো তো ফর্মুলা মানে মোটামুটি সেমই, কিন্তু এখানে আমাদের ওই মানে জড়তা ভ্রামক যে পার্টটা বলেছিলাম দৃঢ় বস্তুর ঘূর্ণন, এটার কনসেপ্ট না লাগলে অনেকেই হাফ এমবি স্কোয়ার দিয়ে আসবে, এটা হবে না আনসার, ঠিক আছে? এর জন্যই পরে যাওয়াটা, বাড়ি থেকে একটু প্র্যাকটিস করে যাওয়া। তো আমাদের এখানে প্রথম গতিশক্তি ই কে ইকুয়াল টু এম ভি স্কোয়ার আসবে কীভাবে? আমরা জানি গতিশক্তি ইকুয়াল টু কী হয়, জেনারেলি হাফ এম ভি স্কোয়ার। হাফ এম এর ভ্যালুটা স্মল এম লিখেছি, দেখো স্মল এম মানে এম এর ভ্যালুটা আমাদের ওই রিং যেহেতু বললো ভরের পরিমাণটা চেঞ্জ হবে, জড়তা ভ্রামক থেকে আসবে। জড়তা ভ্রামক তো মানে আমরা বলেছিলাম এই ভরের সমতুল্য রাশি কোনটি? জড়তা ভ্রামক। যখন এখানে রৈখিক গতি বললো মানে বৃত্তীয় গতি যেহেতু আসছে তার জন্য এখানে ভরের জায়গাতে আমাদের আসবে জড়তা ভ্রামক। তো ফর্মুলা কী ছিল? রিংয়ের জড়তা ভ্রামক আই ইকুয়াল টু কত ছিল? 2m, মনে আছে তো? জড়তা ভ্রামক 2m আর স্কোয়ার ছিল। তো এখানে চক্রগতির ব্যাসার্ধটা বাদ দিলে ভরের ভ্যালুটা আসে 2m। তো এখানে স্মল এমের জায়গাতে যদি 2m বসাও তাহলে 2 ক্যান্সেল আউট হয়ে আসবে, শুধু mv স্কোয়ার। তো এখানে কোশ্চেনটা ইম্পর্টেন্ট ছিল, আনসারটা মনে রাখার মতো। তো আমাদের হাফ mv স্কোয়ার না হয়ে শুধু হবে mv স্কোয়ার। আনসার হবে অপশন নাম্বার এ। 17 নম্বর কোশ্চেন, একটি অনুভূমিক টেবিলের উপর রাখা একটি লোহার চেনের কিছুটা অংশ অবাধে ঝুলছে। ঝুলন্ত অংশের মোট দৈর্ঘ্যের 4% হলেই চেনটি পিছলাতে শুরু করে। টেবিল ও চেনের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক কত? তো আগের মতোই ফর্মুলা, এফএস ইকুয়াল টু হবে মিউ এস ইন্টু এমজি। মিউ এসের ভ্যালুটা ওরা এই যে একটা উপর থেকে চেন ঝোলালো, চেন উপর থেকে ঝুলছে কত? 0.4 mg, মানে ওরা 4% হলেই ঝুলন্ত অংশের মোট দৈর্ঘ্য যদি ধরো, এখানে কোশ্চেনটা ভুল দেওয়া আছে আমার কাছে লাগছে। কোশ্চেনটাতে চেঞ্জ করো, এটাকে 40% বানাও, 4% হবে না, 40% হবে। হ্যাঁ, এই জায়গাটাকে 40% করো, 40%, 40% হবে, তাহলে গিয়ে আনসারটা হবে। কোশ্চেনটা মানে এটা খুব সম্ভবত আমাদের এইচ সি বর্মা বইটাতে আছে,
4% হলে আনসারটা সেম আসবে না, একটু চেঞ্জ আসবে। আমি করেছিলাম এটা। ওরা বলল যে ধরো একটা টেবিল আছে, টেবিলের উপরে তুমি এরকম একটা তারকে ঝুলালে টেবিলটার মধ্যে একটা পার্ট ধরো 60% তারটা ঝুলছে টেবিলের মধ্যে, ঠিক আছে, আর টেবিলের উপরে ঝুলছে 40%। মানে তো বুঝোই, ডিভাইডেড বাই 100 কত আসবে? 0.4 দৈর্ঘ্যটা, আর এখানে আসবে কত? 0.6। তো এটাই এখানে আমি লিখে দিলাম। আর আমরা জানি যদি এরকম কোশ্চেনে মানে সুষম ভর ধরা হয়, মানে কি তার আর একক দৈর্ঘ্যের দৈর্ঘ্যটা মানে ভরটা সেম থাকে, তো আমাদের মোট ভর যদি এমজি হয়, মোট বল যদি এমজি হয়, তাহলে উপরের পার্টে হবে 0.4 mg বল, আর নিচের পার্টটাতে হবে 0.6 mg বল। যেহেতু তারটা টেবিলের মধ্যে স্থিরভাবে ঝুলছে, তাহলে FS ইকুয়াল টু FF, মানে কি ঘর্ষণ বল আর যে বলটা আমরা নর্মালি দিচ্ছি, দড়ির যে বলটা, দড়ির দ্বারা যে বলটা প্রযুক্ত হচ্ছে আর ঘর্ষণ বলটা পরস্পর সমান হবে। তো ঘর্ষণ বলে আমি জানি একটা ঘর্ষণ গুণাঙ্ক আসবে মিউএস ইন্টু 0.6 mg ইকুয়াল টু হবে 0.4 mg। তাহলে এখান থেকে তুমি এবার সিম্পলিফাই করা শুরু করো। সিম্পলিফাই করলে যেটা পাবে সেটা হবে মিউএসের ভ্যালুটা তোমাকে বার করতে বললো। মিউএসের ভ্যালুটা আশা করি সিম্পলিফাই করে বার করা যাবে। তো এখানে মিউএস ইকুয়াল টু আসলো 0.4 বাই 0.6, মানে 2/3, 0.66। আনসার হবে আমাদের ডি নাম্বার অপশন। 18 নম্বর, একটি গোলক পিণ্ডকে অনুভূমিকের সঙ্গে 60 ডিগ্রি কোণে কে প্রারম্ভিক গতিশক্তি সহ ছোড়া হলো, বস্তুটির গতিবেগ সর্বোচ্চ বিন্দুতে ওর গতিশক্তি কমে হবে। আচ্ছা, শুরুতে গতিশক্তি কত হয়? সবসময় হাফ mv²। আর সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি যখন সবচেয়ে উচ্চ বিন্দুতে যায়, থিতার ভ্যালুটা কত ডিগ্রি? ওরা বললো 60 ডিগ্রি। তো ফর্মুলা কী ছিল? হাফ mv, মানে যেটা বলেছিলাম এই ভিটাকে যদি আমরা উপাংশে ভাগ করি এরকম, ভি যায় তো এইভাবে ভি, এটা হলো আমাদের অ্যাঙ্গেলের এটা হলো আমাদের এক্স, মানে ওয়াই অক্ষ বরাবর। আমরা তো ওয়াই অক্ষ বরাবর যাচ্ছি না, কোথায় যাচ্ছি? রেঞ্জ, মানে পাল্লা বার করতে যাচ্ছি। তাহলে আমাদের বেগটা কত হবে? ভি কস থিটা। তো ভি এর জায়গাতে এখানে ভি কস থিটা বসালাম, v² cos² থিটা, কস 60 ডিগ্রি ভ্যালু যেটা আসে কত আসে? 1/2 হোল স্কোয়ার যদি করি 1/4, মানে k/4 আসবে। তো এখানে আমাদের k/4 হবে আনসার, অপশান নাম্বার এ। তারপরে 19 নম্বর কোশ্চেনটা ওই প্রথম কোশ্চেনটার মতোই, ভূপৃষ্ঠের নিকটে একটি কাল্পনিক স্থির বিন্দু থাকে দাঁড়ি। এরপরে বলল এল দৈর্ঘ্যের সরু অস্থিতিস্থাপক তারের সাহায্যে এম ভরের একটি বস্তুকে ঝোলানো হলো। আচ্ছা, এমত অবস্থায় ওই বস্তুর উপর কত প্রাথমিক গতিবেগ প্রযুক্ত করলে ওটি একটি সুষম বৃত্তাকার পথে সম্পূর্ণ ঘুরতে পারবে? তো এটা ফর্মুলা আছে, প্রাথমিক শক্তি আর অন্তিম শক্তি। মানে ধরো বস্তুটা নিচে আছে, নিচের থেকে উপরে গেল, নিচে যখন থাকে তখন শুধুমাত্র কাজ করে গতিশক্তি। কারণ আমরা দেখো যখন দড়িটাকে উপরে টানি তখন এটা কি পায়? স্থিতিশক্তি পায়। আর যখন নিচের দিকে আসতে শুরু করে ছেড়ে দিই তখন কি খরচ হয়? স্থিতিশক্তিটা খরচ হয়ে গতিশক্তি পায়। তো উপরে যখন যায় বস্তুটা, ওর মধ্যে গতিশক্তিও থাকে, স্থিতিশক্তিও থাকে। আর যখন একবারে সাম্যাবস্থা অবস্থান করে তখন শুধুমাত্র তার মধ্যে কি শক্তি সঞ্চিত থাকে? গতিশক্তি। তো তার জন্য আমরা ইআই, মানে প্রাথমিক শক্তি ইকুয়াল টু অন্তিম শক্তি। প্রাথমিক শক্তির মধ্যে শুধু থাকবে হাফ mv², মানে শুধু গতিশক্তি থাকবে। আর অন্তিম শক্তির মধ্যে থাকবে, মানে উপরে গেলে শক্তিটা হবে হাফ mv² তো থাকবেই, প্লাস mg ইন্টু দেখো দূরত্বটা কত? ওরা বললো ব্যাসার্ধটা এল, তাহলে পুরোটা তো ব্যাসের দৈর্ঘ্যটা হবে 2l। এই জায়গাটা আশা করি ক্লিয়ার। তো এখান থেকে আমরা বার করতে আলটিমেটলি বললো v0, v² ইকুয়াল টু ফর্মুলা ছিল এখানে তো আছে অলরেডি, v ইকুয়াল টু √/gr। আমরা বলেছিলাম কক্ষীয় গতি, মনে আসেনি? পৃথিবীর মহাকর্ষণ মধ্যে বলেছিলাম যে কোনো বস্তুর কক্ষীয় গতি হয়, যেহেতু এটা পরিক্রমণ করছে তার জন্য কক্ষীয় গতি হবে √/gr, জি স্মল জি ক্যাপিটাল আর। তো এখানে v²/2 ছিল, v² ইকুয়াল টু হবে gr। তো এখানে যদি আমরা বসাই জি, আরটা অ্যাকচুয়ালি এল হয়ে যাবে, তো একটা হবে gl ডিভাইডেড বাই 2 প্লাস হবে 2gl। তো আমরা যদি সিম্পলিফাই করি 2 2 4 5 5gl ডিভাইডেড বাই 2 আসবে আনসার।
তো আসলো 2 তো দোনো দিকে 2 আছে বলে 2 ক্যান্সেল আউট, ভি নটের ভ্যালু আসবে √5GL। এই কোশ্চেনটা স্টার্ট দিয়ে রাখো, এই কোশ্চেনটাও সেম 2 থেকে 3 বার রিপিট হয়েছে, কোশ্চেনটা ইম্পর্ট্যান্ট আছে। বৃত্তীয় গতি এটার মধ্যে অ্যাড হবে। হ্যাঁ, বলেইছিলাম আগে থেকে একটা চ্যাপ্টার শুধু পড়লে হবে না, 2-3টা চ্যাপ্টার একসাথে করে কোশ্চেন আসে। 20 নাম্বার আজকের জন্য বলতে পারো লাস্ট কোশ্চেন। সেম কোশ্চেনটা আমরা 2 নাম্বার কোশ্চেন ছিল, 4 নাম্বার কোশ্চেনটা সেম ছিল আমাদের প্রিভিয়াস ইয়ারের, ঠিক আছে, মানে 2012তে বা 13তে এসেছিল। নিচের চিত্রের ওজন এই যে দিয়ে দিল, একটা এম আর একটা 2m। এফবিডি ডায়াগ্রাম থেকে আরামসে করা যায়। নিচেরটা হবে 2g আর এটা নিচেরটা হবে জি। কার পাওয়ার বেশি এটা, তার মানে এটা ত্বরণ নিচের দিকে যাবে আর এটার ত্বরণ উপরের দিকে উঠবে। তো যে এখানে যদি সিম্পলিফাই করি, একটা হবে টি এর পাওয়ার বেশি, টানের পাওয়ার বেশি, টি এর পাওয়ারটা এখানে বেশি হবে আর এখানে টি এর পাওয়ারটা কম হবে। একটা হবে টি মাইনাস এম জি ইকুয়াল টু এম এ, আর একটা হবে 2mg মাইনাস টি ইকুয়াল টু 2m এ। তো আমরা বলেছিলাম উভয় দিক প্লাস করে দাও, টি ক্যান্সেল আউট, আনসার হবে 2mg মাইনাস এমজি। এমজি ইকুয়াল টু আসবে কত, 2ma প্লাস ma কত আসবে 3ma। মানে অ্যাকচুয়ালি এরকম, একটা তো 2mg দিয়েছিল 2m, একটা হবে 2g 2kg ছিল আর কি। তো উপরেরটা হবে n। তো এখানে পাওয়ার কার বেশি, অবশ্যই নিচেরটার বেশি হবে, যেহেতু বলেছিল নিচের এটা তো নিচের দিকে যাবে। তো এটা আমরা বললাম যে এই 2mg, ও এটা 2m ছিল, 2mg মাইনাস কত হবে টি ইকুয়াল টু এনটাকে আমরা লম্ব বলটাকে আমরা টি ধরলাম, ইকুয়াল টু হবে 2ma, ঠিক আছে, 2ma। এবার আরেকটা যেটা ছিল ছোট ভরটা যেটা ছিল এম এর দেখা যায় এমটা উঠছে উপরের দিকে, তার মানে টি এর পাওয়ার বেশি আর এমজি যেটা সেটার পাওয়ার কম, তার মানে টি মাইনাস এমজি ইকুয়াল টু কত হবে এম এ। দুইটা প্লাস করে দাও, দেখো একটার মধ্যে টি প্লাস আছে আর একটার মধ্যে টি মাইনাস আছে। তো টি প্লাস টি মাইনাস টি কেটে যাবে, 2mg থেকে একটা এমজি মাইনাস করলে শুধু পাবে এমজি, ঠিক আছে, শুধু পাওয়া যাবে আমাদের এমজির ভ্যালুটা সমান হবে 2। এমজির ভ্যালুটা তাহলে এখানে এমজির ভ্যালুটা সমান হবে কার সাথে, ডান দিকে দেখো কি আছে 2ma আর একটা প্লাস ma, তাহলে 2ma প্লাস ma যদি করি আসবে 3ma, ক্যান্সেল আউট, আমাদের এর ভ্যালুটা আসবে g/3। তো আমাদের 20 নাম্বার যে কোশ্চেনটা সেটার আনসার আসবে g/3, সি নাম্বার অপশান, ঠিক আছে। তো আশা করি আমাদের আজকের মানে গত যে ক্লাসটা গ্যাপ গিয়েছিল সেটা আমি এখন অনলাইন করিয়ে দিলাম, আর বাকি যে কোশ্চেনগুলি আছে সেগুলি আমাদের ক্লাসে অটোমেটিক্যালি করা হয়ে যাবে। তো সবগুলি তোমরা তারপরও পিডিএফ তো আমরা পাঠিয়ে দেবো। আর বারবার বলছি টিভিজির কিন্তু প্রিভিয়াসের কোশ্চেনগুলি যেগুলি ইম্পর্ট্যান্ট আমি বলছি এগুলি কিন্তু অনেকবার আসা কোশ্চেন, তো সেগুলি বেশি করে প্র্যাকটিস করো, তাহলে কমন ফেলতে পারবে পুরোপুরি। এক্সামের আগে শুধু এগুলি একটু চেক করে গেলেই চলবে, এর বাইরে কোশ্চেন আসে না। তোমরা যদি দেখো সিকোয়েন্সটা প্রায় সেম থাকে, এখানে এই টপিকগুলি থেকে আসে, এর বাইরে থেকে আসে না। তো ঠিক আছে, আজকের ক্লাসটা এতটুকু অবধি থাক।